হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আগের ব্লগে তোমরা দেখেছো আমি টপ অফ ইন্সব্রুক কীভাবে গেলাম, ওখানে কী কী করলাম, ওখানে কীভাবে যেতে হয়, বাকি সব ডিটেলস। তবে যদি মিস করে থাকো আমি এখানে লিঙ্ক করে দিলাম, দেখে নিও। আর এই ভ্লগে নিয়ে আসছি বাকি সারাদিন ইন্সব্রুকে কী কী করলাম। তাই দেখতে থাকো এই ভ্লগটা, আর দেখার সাথে সাথে টুক করে একটু সাবস্ক্রাইব করে দিও। এই উপর থেকে জাস্ট নামলাম, টপ অফ ইন্সব্রুক কমপ্লিট। যেভাবে গেছিলাম কেবল কারে করে নামার পর এই যে ফিউনিকুলারটা যেটা শহরে যাবে, ওটাতে করে ফার্স্ট স্টপেজ হচ্ছে নামার সময় আলপাইন জু বা আলপাইন জু। এটা এই ইনক্লুড কার্ডের মধ্যে ইনক্লুডেড, তাই এটা দেখে নেব। দেখে তারপর আবার একইভাবে এখানে আসবো, এসে নেমে চলে যাব। জাস্ট এটা দেখানোর জন্য এই উপরে থেকে নামলাম। আর এইখানে রয়েছে একটা লিফট, এই স্টেশনেই রয়েছে একটা লিফট, লিফটে করে আমরা নিচে নামবো। এখানে ট্রেলও রয়েছে, এটা দিয়ে হাঁটা যায়, সাইক্লিং করা যায়, অ্যাক্টিভিটিস প্রচুর। আর আলপাইন জু বা আলপাইন জুটা এই দিকে, ট্রেলটা দিয়ে হেঁটে গেলে জুটা পড়বে। যাওয়া যাক। কিছু পার্টিকুলার লোকেশান তো রয়েছেই যেগুলোকে লোকে দেখতে আসে, কিন্তু যদি ওভাবে চেকলিস্ট করার না থাকে, আশেপাশে যা দেখবে অস্ট্রিয়া তাই সুন্দর। এত মানে আমার এই 3 দিনের এটাই রিয়ালাইজেশন আপাতত। অ্যালপেন জুতে এলে অবশ্যই ঢাকা জুতো পরে আসবে, কারণ এটা একটা ওপেন নেচার। আর এখানে আশেপাশে বিভিন্ন ধরনের সরীসৃপ ও কীটপতঙ্গ থাকতেই পারে, তাই সেটা থেকে সাবধান হওয়ার জন্য কিন্তু এটা কভার শু খুবই রেকমেন্ডেড। তবে শুধু ফিউনিকুলার না, বাসও আসে কিন্তু। এটা হচ্ছে বাসের স্টপেজ আলপেনজুর। আর এই দিক দিয়ে সোজা উঠে উপরে আলপেনজু। আর একটা কিউট জিনিস হচ্ছে, এখানে একটা বেয়ার খুব ফেমাস, ভল্লুক। আর এই যে স্টেপ, ওঠার স্টেপসের ছাপ দেওয়া লক্ষ্মীর ওই আলপনার মতো, এখানে বিয়ারের পায়ের মতো করে ওই স্টেপটা দেখিয়েছে। ওয়েলকাম টু আলপেনজু টিরল, ইন্সব্রুক। এই এন্ট্রান্স, এখানে নিশ্চয়ই কার্ডটা স্ক্যান করাতে হবে। হ্যাঁ, জু বা চিড়িয়াখানায় নতুন করে দেখানোর হয়তো কিছু নেই, কিন্তু এখানকার চিড়িয়াখানা বা জুটা ন্যাচারাল হ্যাবিটেটে পুরো। আর অনেকটা খোলা রাখা, খোলামেলা রাখা, ওরকম খাঁচা ওরকম নয় আর কি। তাই জন্য আমি পরপর কী কী দেখলাম সেটা দেখাই, তোমরা দেখতে থাকো। টিরালের এই অ্যালপেন জু পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত একটি চিড়িয়াখানা, যা প্রায় 750 মিটার উচ্চতায়। পাহাড়ের গায়ে তৈরি এই আলপাইন জুতে ঢুকতেই চারিপাশে আল্পস পাহাড়, সবুজ প্রকৃতি আর ফ্রেশ বাতাস একদম আলাদা অনুভূতি দেয়। এখানকার স্পেশালিটি হলো এই অ্যালপেন রিজনের প্রাণীগুলোকেই কিন্তু এখানে দেখা যায়, এবং ন্যাচারাল হ্যাবিটেটে এদের রাখা হয়েছে, যেরকম এই ব্রাউন বেয়ার, উলফ, লিংস, ইবেক্স, রেড ডিয়ার, মারমট, গোল্ডেন ইগল, আরও বিভিন্ন ধরনের পাহাড়ি পাখি। আর যেহেতু পুরো ন্যাচারাল হ্যাবিটেটে রাখা, তাই কোনো খাঁচাবন্দি ভাবটাও আসে না। ঘোরার জায়গার সাথে সাথে এটা কিন্তু একটি এডুকেশনাল ফোকাসড জুও, কারণ প্রত্যেকটা প্রাণীর খাঁচার বাইরে এদের জীবনধারা, খাদ্যাভ্যাস এবং বিপন্ন হয়ে যাওয়ার কারণটুকুও স্পষ্টভাবে এখানে বলা রয়েছে। এই ট্রিপের সাথে ছোট বাচ্চা থাকলে এই ট্রিপটা ম্যান্ডেটারি। তবে শুধু বাচ্চা বলে নয়, পরিবার নিয়ে ট্রাভেল করলেও বা যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট, কারণ হাঁটার পথ, বসার জায়গা, ক্যাফেটেরিয়া সবই খুব ভালোভাবে ম্যানেজ করা। এবং এর সাথে অ্যালপেনজুর বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে ইন্সব্রুক শহরটার একটি দারুণ প্যানোরামিক ভিউও কিন্তু দেখতে পাওয়া যায়। এই বাসগুলো করে এসে জাস্ট নামলাম মার্কেট প্লাজ। এই মার্কেট প্লাজ হচ্ছে এখানকার একটা প্লাজা এরিয়া, মানে মার্কেট কাম প্লাজা আর কি। তো এখান থেকে এখন কিছু একটু খাবো, খেয়ে তারপর যাব পরের ডেস্টিনেশনে। কিন্তু আজকে যেহেতু রোদ উঠেছে, এখান থেকে কিন্তু স্নো ক্যাপ মাউন্টেনগুলো দুর্দান্ত দেখতে লাগছে। এখন চড়া রোদ, আর এতক্ষণ ধরে রোদটা উপর থেকে ফিল করছিলাম, বাট নিচ থেকে রোদটা কিন্তু লাভলি লাগছে। এই প্রপার কালারের লেয়ারিংগুলো বোঝা যাচ্ছে। প্রথমে কালারফুল বাড়ি, ও বাড়ি দেবে সকালে এই বাড়িগুলো দেখিয়েছি, এখন রোদ এর উপর পড়ে কিন্তু অন্যরকম সিনারিওটা। কালারফুল বাড়ি, পিছনে গ্রিন মিডোজ, তার উপরে পাহাড়, হালকা মেঘ, নীল আকাশ, সাদা চূড়া, লাভলি। এখন চলে এসেছি ঘুরতে ঘুরতে ওল্ড টাউনে, যেটাকে ওরা বলে আলস্তাদ। তো ওল্ড টাউনটা ঘুরে দেখছি, পুরো কবলস্টোনের রাস্তা, এই যে পুরো
পুরো কবলস্টোনের রাস্তা। আমি ঠিক দাঁড়িয়ে আছি গোল্ডেন রুফের সামনে। হালস্ট্যাটে গোল্ডেন রুফ মোটামুটি হচ্ছে প্রাইম লোকেশন টাইপের। একটা হচ্ছে ওই কালারফুল বাড়িগুলোর সামনে ছবি, আর হচ্ছে আমার পিছনে গোল্ডেন রুফ। দূর থেকে দেখলে মনে হতে পারে এটা শুধু একটা সুন্দর বারান্দা, কিন্তু এর পিছনে লুকিয়ে রয়েছে ইনসব্রুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজকীয় ইতিহাস। 15 শতকের শেষ দিকে সম্রাট ম্যাক্সমিলান ওয়ান এই গোল্ডেন রুফ তৈরি করান, মূলত শহরের স্কোয়ারে হওয়া উৎসব, টুর্নামেন্টস আর রাজকীয় সব অনুষ্ঠান দেখার জন্য। অস্ট্রিয়াতে এলে খুব তাড়াতাড়ি এটা চোখে পড়ে যে এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস কিন্তু কোনো বিলাসিতা নয়, বরং দৈনন্দিন জীবনের একটা অংশ। পাহাড়, নদী, তুষারের মাঝেই মানুষ বড় হয়, আর ছোটবেলা থেকেই প্রকৃতির সঙ্গে লড়তে হয় বলে এইসবের দিকে তাদের ঝোঁক প্রচণ্ড। সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে অ্যাডভেঞ্চার মানে ঝুঁকি নেওয়া নয়, এখানে অ্যাডভেঞ্চার মানে ডিসিপ্লিন, সেফটি আর নেচারের প্রতি সম্মান। তাই প্রত্যেকটা স্পোর্টসের সাথে আছে ট্রেনিং, নিয়ম আর পরিবেশনের যত্ন। বিকেলবেলা বেরিয়ে একটু এলাম টিরল মিউজিয়াম। এই বিল্ডিংটা হচ্ছে টিরল মিউজিয়াম। ইন্সব্রুক কার্টে এটা কিন্তু ইনক্লুডেড, কিন্তু আমি খুব একটা মিউজিয়াম পার্সন নই। প্লাস এমনি কিছু আইকনিক মিউজিয়াম ভালো লাগে, তবে আজকে সারাদিন এত কিছু দেখার পর এখন মিউজিয়াম যেতে সেরকম একটা ইচ্ছে হচ্ছে না, তাই জন্য এখন আপাতত ভিতরে ঢুকবো না। এটা ক্রস করে এগিয়ে যাব হফবার্গ ইনস্টিটিউটের দিকে, হফবার্গ প্যালেসের দিকে আর কি। তোমাদের কারো আসার ইচ্ছে হলে এটা কিন্তু ইনক্লুড করতে পারো। এবার হফবার্গ দিকে যাওয়ার পথে এসে পড়বে এই রাস্তাটা ছবি তোলার জন্য অসাধারণ। শুধু ছবি তোলা নয়, ইটসেলফ রাস্তাটা অসাধারণ। এই দিক দিয়েও হফবার্গের একটা এন্ট্রি আছে, ওই দিকে যে দেখালাম ওই দিক থেকেও রয়েছে। এই পুরো প্যালেসটা হচ্ছে হফবার্গ প্যালেস। ইন্সব্রুক শহরের এই ঐতিহাসিক কেন্দ্রস্থলে অবস্থিত ইম্পেরিয়াল প্যালেস হফবার্গ বাইরে থেকে শান্ত আর মার্জিত দেখালেও এই প্রাসাদটা টিরল অঞ্চলের রাজকীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে বর্তমানে আমরা যে হফবার্গ প্যালেসটা দেখছি এটা 18 শতকে এমপ্রেস মারিয়া থেরেসার নির্দেশে পুনর্নির্মাণ করা হয়। আজও এর অভ্যন্তরীণ সাজসজ্জা স্পষ্টভাবে দেখা যায়। হফবার্গ প্যালেসে ঢুকতে গেলে টিকিট কেটে, মানে ভিতরটা পুরো দেখতে গেলে মিউজিয়ামে সব কিছু 4:30 লাস্ট এন্ট্রি। এখন আমি গেছিলাম তখন 5:30 বাজে, তাই আর ভিতরে মানে ঢোকার ইয়ে হয়নি, কিন্তু আমার ইন্সব্রুক কার্ডে ওটা ইনক্লুডেড আছে। কাল যদি সময় থাকে কাল একবার ঘুরবো ওটা। এই গোটা ওল্ড টাউন দিয়ে হাঁটতে হাঁটতে চারিপাশে কিন্তু এই পুরনো ধরনের অস্ট্রিয়ান রেস্টুরেন্টগুলো দেখা যায়। এগুলোর ভিতরটা একটু ইটের কাজ করা এবং দেখতে বেশ পুরনো, এবং এই রাস্তাটাও পুরো কবলস্টোন দিয়ে তৈরি করা। গোটা ইন্সব্রুক কিন্তু এরকম নয়, কিন্তু স্পেশালি এই ওল্ড টাউনের এরিয়াটা কিন্তু পুরো এরকম। আর এখানকার এই মধ্যযুগীয় ভাইবটা কিছু না করলেও অনেক কিছু করিয়ে দিচ্ছে। ইন্সব্রুকে কিন্তু একটু তাড়াতাড়ি সন্ধে নামে। সন্ধে নামার অর্থ এখানে 7:30টার পর খুব একটা লোকজনের জমায়েত এখানে থাকে না, তাই সব সেরে সব ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর কিছুটা সময় শহরটাকেও দেওয়া উচিত, শহরটাকে বোঝার জন্য। তাই আপাতত এই সন্ধেবেলা এই সুন্দর ভিউটা নিতে নিতে একটা স্ট্রবেরি জিলাটো নিয়ে এখানে এনজয় করার মতো। এতক্ষণ ধরে ইন্সব্রুকের যা বিউটিটা দেখলে সেটা রাত্রিবেলা হলে কিন্তু আরও 2 গুণ বেড়ে যায়। রাত্রিবেলার এই হলুদ আলোর এই অসম্ভব সুন্দর অ্যাম্বিয়েন্সটা জাস্ট মনটাকে এখানে আমাদের কেড়ে নিচ্ছে। এখন আমাদের সামনে ক্লক টাওয়ার, যেটা অবশ্য আজকে আমরা ঢুকতে পারিনি কারণ আপাতত এখানে একটা কনস্ট্রাকশন কাজ চলছে, এবং এটাও কিন্তু ইন্সব্রুক কার্ডে ইনক্লুডেড, তাই এটা হাইলি ভিজিটেড একটা জায়গা। তবে এর উপর থেকে গোটা ইন্সব্রুক শহরের একটা দুর্দান্ত ভিউ দেখা যায়। বাজে এখন 7:30, আর যেরকম বললাম চারিপাশ কিন্তু ফাঁকা হচ্ছে। শুধু চারিপাশ ফাঁকা নয়, সুপার মার্কেট, এমনি দোকান, রেস্টুরেন্ট ছাড়া বাকি সব দোকান বন্ধ অলমোস্ট। এই 7:30টার পর আর পাওয়া খুব মুশকিল। আর এখানে খাবারের আরেকটা ভালো অপশান, সেটা হচ্ছে যাদের ভেজ তাদের জন্য তো এটা খুব ভালো অপশান, কারণ এখানে ভেজের অ্যাভেলেবিলিটি খুব কম। রেস্টুরেন্টে 1-2 আইটেম পাওয়া যায় ঠিকই, বাট যারা খুব বেশি রেস্টুরেন্টে খেতে চাও না, কারণ টু বি অনেস্ট রেস্টুরেন্টে খেতে গেলে বেশ 20 ইউরো করে মিনিমাম এক একটা ডিশ পড়ে, তো সেই হিসাবে বাজেটটাকেও ম্যানেজ করার দরকার পড়ে। তো সবসময় হয়তো খাওয়া যায় না, তো তাই একটা ভালো অপশন হচ্ছে এখানে সুপার মার্কেটে একদম রেডি খাবার পাওয়া যায় ফ্রেশ। আর মোস্ট অফ দি হোটেলস বা এয়ারবিএনবিতে মাইক্রোওয়েভ থাকে, বা এদের এখানেও থাকে, যদি দরকার পড়ে এদের বললে এরাও করে দিতে পারে। আমি তাই এরকম একটা চিকেন স্যান্ডউইচ আর একটা সিজার স্যালাড উইথ চিকেন অ্যান্ড পাস্তা নিলাম। এই দুটোকে হোটেলে গিয়ে গরম করব, করে এটা আমার রাতের ডিনার হয়ে যাবে সুন্দর।
এবং কালকে আমি সকালবেলা খেয়েছিলাম, দুর্দান্ত টেস্টি। 7-Eleven যদি কেউ খেয়ে থাকো ব্যাংকক বা থাইল্যান্ডে গিয়ে, 7-Eleven জিনিসের মতোই কিন্তু এখানকার কোয়ালিটি, ইভেন মেবি বেটারও হতে পারে। তো আপাতত এটা আমার ডিনার তুলে নিয়েছি আজকে। মোটামুটি আজকের মতো ঘোরার ব্লগটা এখানেই শেষ। আবার কালকে পরের ব্লগ নিয়ে আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগছে জানাতে থেকো। গুড বাই।